মধ্যপ্রদেশের একটা জেলায়, মধ্যপ্রদেশের একটা গ্রামে। তা ওই গ্রামের যে মালিক আর কি, সেই মালিক আর কি পেয়েছে, সেই জমিটা পেয়েছে হচ্ছে তার দিদার বাড়ির সূত্রে। এবার বলে রাখি ওই জমিটা আগে তো যখন আগে যে জমিটা পেয়েছিল দিদার সূত্রে, সেই জমিটা তো পুরো খালি ছিল এবং আশেপাশে খালি চাষাবাদ ছিল। সেটা পরে আর উন্নত হয়েছে, এখন আর সেই জায়গাগুলোতে লোক বসবাস করে। কিন্তু ওই জমিটাতে প্রায় 10 বিঘা মতন জমি আছে। ওই জমিটাতে তোমার কোনো কিছু মানে না চাষাবাদ করা যায়, না তোমার বসবাসের যোগ্য। তা যে জমি সূত্রে বর্তমানে পেয়েছে, সে বলছে ওই জমিতে যদি আমি কোনো বাড়ি বা কিছু করতে পারি, তাহলে ওই 10 বিঘা জমিটা তো অতটা পড়ে রয়েছে, কোনো কাজে আসছে না। তো বাড়ি বানালে অন্তত আমারও কিছু রোজগার হবে। তা এই করে উনি কি করেন, উনি প্রথমে বাইরে থেকে ওই যে কাজকর্ম করে ওদের নিয়ে আসেন, ঠিকাদার কর্মীদের নিয়ে আসেন। ঠিকাদারদের নিয়ে আসার পরে উনি একজনকে বসান ওখানে, যে কিনা ওখানকার কাজকর্মটা দেখবে, অনেকটা সিকিউরিটি গার্ডের কাজ করবে। যেহেতু উনি যেখানটা থাকতেন সেই জায়গা থেকে ওই জমিটার দূরত্ব প্রায় 10-12 কিলোমিটার হবে। তো সেহেতু রোজ তো যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না, তো সেই কারণে তিনি কিন্তু ওই ব্যবস্থাটা করেছিলেন। এবার বলে রাখি, ওই সিকিউরিটি গার্ডের ওখানে একটা ছোট মানে ওই জমিটার ওইখানটা একটা ছোট কুড়ে ঘর মতন করে দেওয়া হলো। তা ওখানে প্রথম জমিতে যা ইয়ে করা হয়, জমিটাকে প্লেন করা হয় এবং একটা জায়গায় ওরা জলের জন্য কুয়ো খুঁড়তে থাকে। তা কুয়ো খুঁড়তে খুঁড়তে কোনো কারণে ওই মেয়েটা চলে এসছিল, কিছু মনে করো না। না না, একটু দেরি হয়নি গো, একদম ঠিক টাইমেই এসছো। তা তোমার যেহেতু তোমার একেবারে ওই জমিটার ওখানে জমিটার বাড়ি করে মানে কুড়েঘর করে দিয়েছিল এবং আশেপাশে একটা জমি মানে তোমার কুয়ো মদন খুঁড়ে ওখানটা জলের ব্যবস্থা করতে গেছে। তো ওই যখন ড্রিল করতে গেছে ওইখান থেকে কোনো কারণে হয়তো কারেন্ট খোলা ছিল কি খোলা ছিল না জানা যায় না। তো ওইখানে যিনি কাজ করছিলেন তিনি কিন্তু ওই কারেন্টের শক লেগে মারা যান। প্রথম হচ্ছে ওখানে মৃত্যু ঘটে। তারপরে ওইটা তো মানে লোকে ধরে নিল যে উনি কোনো কারণে কারেন্ট খেয়ে মারা গেছেন, যেহেতু জলেরও ব্যবস্থা করা হচ্ছিল, জল ফল ছিল সেই কারণে। তো পরবর্তী সময়ে ওরা যতবারই মানে পাঁচিল তুলে ভিত তৈরি করতে যায়, ততবারই ওরা দেখে কি রাত্রির বেলা ওরা তো ঠিকাদার ওখানে তো থাকে না, আশেপাশের গ্রাম থেকে তারা নিয়ে এসছে। তা ওখানে যতবার দেখা যায় ততবার নাকি ওই রাত্রির বেলা নাকি ভেঙে পড়ে। এইটা তোমার যে সিকিউরিটি গার্ড তিনিও কিন্তু বলেছিলেন যে এটা কিন্তু ভেঙে পড়ে। হ্যাঁ, তা এবার উনি তো প্রথমে বিশ্বাস করতে চান না। তো এবার বলে যে সিকিউরিটি যে গার্ড আছে তাকে চেঞ্জ করা হলো। সে ভাবছে যে সে কোনো কারণে মানে হয়তো ঘুমিয়ে পড়ছে, ঠিক মতন পাহারা দিচ্ছে না দিচ্ছে না বলে হয়তো সেই কারণে চুরি চামারি হচ্ছে বা ভেঙে 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 ফেলছে ইট ফিট নিয়ে যাওয়ার জন্য। তা উনি আর একটা সিকিউরিটি গার্ড অন্য একটা সিকিউরিটি গার্ড রাখেন। কিন্তু পরের দিন সকালবেলা ওই সিকিউরিটি গার্ড ফোন করে মানে সে চিৎকার চেঁচামেচি, সে তো বলে যে হ্যাঁ আপনাদের এই জমিটা হন্টেড, আপনারা সেটা বলবেন না, আপনাদের এই জমিটা হন্টেড হয়ে গেছে। বলছে একটা ভুতুরে, মানে কি বলতে চাইছেন, এখানে ভুতুরের কি হবে? বলছে আর বলবেন না, আমি যখনই এই দিকটা পাহারা দিচ্ছি তখন মনে হচ্ছে ওইখান থেকে মাঠের মাঝখান থেকে কখনো ঝগড়ার কোনো দুটো পুরুষের খুব ঝগড়ার আওয়াজ হচ্ছে, আবার কখনো হচ্ছে আমি এই দিকটা চলে আসছি তখন দেখছি হুড়মুড় করে দেওয়াল ভেঙে পড়ছে, আবার আমি যখন এই আমার ঘরে চলে আসছি তখন কেউ যেন আমাকে চড় মারছে, মানে এত জোরে চড় মারছে আপনি এসে দেখে যান, এটা আপনি আগে বলেননি তাহলে তো আমরা এখানে আসতাম না।
এই করে করে উনি তো পরের দিন সকালবেলা যায়, সে তো থাকবেই না, কোনোভাবেই সে রাজি হচ্ছে না থাকার জন্য। না, এইটা ভুতুড়ে আমরা নিজে কানে শুনেছি এবং আশেপাশের লোকজনও নাকি বলেছে হ্যাঁ এই জমিটা একটু ভুতুড়ে আছে, হন্টেড আছে। তো হন্টেড আছে এখানে, এরকম আওয়াজ আওয়াজ শোনা যায়। তো উনি যে সূত্রে পেয়েছেন, উনি তো মায়ের সূত্রে পেয়েছেন দিদার থেকে, দিদার থেকে মা পেয়েছে, মা থেকে ও পেয়েছে। তো ওই ফ্যামিলিতে একটা নাকি ঘটনা ঘটেছিল। তারপরে যাই হোক, ওই ঘটনাটার পরে আসছি। এবার আসি যে আর একটা, যেটা ও তো ওরকম ভাবে ওই মানে ঠিকাদাররাও আর কাজ করতে চাইছিল না, ওরকম ভেঙে পড়ছে, কারোর মৃত্যু হচ্ছে, কারোর হাত পা ভেঙে যাচ্ছে, এরকম অবস্থায় তারাও কাজ করতে চাইছিল না এবং সিকিউরিটি গার্ডও থাকলো না। এরপরে উনি কি করেন, উনি কাজ করেন হচ্ছে, উনি চেষ্টা করেন এবং আশেপাশের লোকজনও বলে এই জমিটায় কিছু একটা প্রবলেম আছে, যার জন্য এই প্রবলেমগুলো আহ আহ, তো এই কাজগুলো করছে, তো তোমরা এই জমিটা একটু শুদ্ধিকরণ করাও। তো ও তখন উনি বলেন যে এই শুদ্ধিকরণটা করায়। তাহলে তা উনি যে একজন লোককে ডেকে এনেছিলেন, সেই লোক বা তান্ত্রিক আর কি, সেই তান্ত্রিক আর কি এসে জমিতে কিছু একটা করেন বা ওদের যে ইয়ে করেন, তা উনি বলেন যে এই জমিটায় এই জমিটা অ্যাকচুয়ালি হন্টেড, মানে ভুতুড়ে আছে। এই জমিটায় বহু বছরের কোনো মানুষের একটা, তোমাদেরই বংশের কেউ একজন মারা গেছে বা এখানে তার কিছু একটা পোতা রয়েছে এবং তার সাথে অপোনেন্ট পার্টিও রয়েছে। তা তোমাদের বাড়িতে কি এরকম কোনো ঘটনা রয়েছে? এই এই জিনিসটাকে কিন্তু এই জমিটার থেকে কিন্তু আলাদা করা যাবে না, কারণ এ এতটাই পুরনো আমলের এবং এতটাই মানে এই জমিটার প্রতি তার ভালোবাসা রয়েছে এবং আরেকজনের যে লোভটা রয়েছে, এরা দুজনেই সারাক্ষণ খেচাখেচি করতে থাকে মানে এই জমিটা নিয়ে। যার জন্য এই জমিটা ভালো কাজে করতে চাইলেও কোনো করা যাবে না, খারাপ কাজেও ইউজ করা যাবে না, এই জমিটা যেমন আছে তেমন পড়ে থাকবে। তা এরপরে ওই লোকটি তখন বলেন ঠিক আছে, আমার যিনি গুরুদেব আছেন তার সাথে আমি যোগাযোগ করি যদি কোনো ব্যবস্থা করা যায়। তা এই যে ইনি গুরুদেব, তিনি হচ্ছেন এই জেঠু। তা জেঠু তখন বলে হচ্ছে, জেঠু আসে এমপিতে গিয়ে ওই জমিটায় যায়। ওই জমিতে জমিতে যাওয়ার আগে তখন জিজ্ঞেস করে যে তোমাদের এই জমিটার কোনো ইতিহাস আছে কিনা, কারণ আমি যেটুকু শুনতে পেয়েছি সেইটুকুতে মনে হয়েছে যে এই জমিটার কোনো একটা ভালো অভিশাপ আছে বা এই জমিটার মধ্যে কিছু একটা রয়েছে। তখন বলে হ্যাঁ এই জমিটার একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা হচ্ছে আমার যে দিদা আছে তার যে বাবার বাবা যিনি ছিলেন, মানে ওই মানে দিদার বাবা, হ্যাঁ সরি, দিদার যিনি বাবা ছিলেন, তার এটা জমি। এবার দিদার যে বাবা ছিলেন, তার বাবা ছিলেন ওখানকার জমিদার এবং খুব নামকরা ওখানকার জমিদার, প্রচুর জমি জমার মালিক উনি। খুব ভালো একজন, খুব হৃদয়বান একজন জমিদার। যে বলা যায় না যে অত্যাচার করে ইয়ে করে, ওরকম কোনো জমিদার না, খুব ভালো সুসম্পর্ক ওই জমিদারের সাথে মানে তারা প্রজাদের। তা ওনার যেখানটা বাড়ি ছিল ওই বাড়িটার পাশে উনি একটা মানে 10 বিঘা জুড়ে একটা জমি কেনেন, যে জমিটাতে উনি নিজের হাতে চাষাবাদ করতেন এবং ওনার সাথে একজনই হেল্পার থাকতো। ওই হেল্পার আর উনি মিলে ওই জমিটার মধ্যেই চাষাবাদ করতেন, ফল ফুলের গাছ লাগাতেন, যে কোনো মানে যেরকম মরশুমে যেরকম চাষাবাদ করা যায়, ফুল লাগানো যায়, ফসল ফলানো যায়, তিনি করতেন। আর বাদবাকি জমিগুলো কিন্তু ওনারা মানে অন্য কৃষক ঠিকাদার মানে অন্য কৃষকদের দিয়ে করাতেন। তা এই জমিটার ওই বলে রাখি, ওই যে দিদার বাবার হচ্ছে 2 ছেলে 1 মেয়ে ছিলেন। তা 2 ছেলের মধ্যে এই দিদা হচ্ছে সেই মেয়ে, আর দিদার যে দাদা আর ভাই ছিলেন দিদা মাঝখানে, তারপরে দিদা মানে প্রথমে বড়জন, তারপরে দিদা, তারপরে আর একটা ছোট।
ওনার যে দাদা আর ভাই ছিলেন প্রচন্ড উচ্ছৃঙ্খল ধরনের। ও মানে পুরো ওর না ছিল পড়াশোনার দিকে মন, না ছিল চাষাবাদের দিকে মন, না ছিল অন্য কিছুতে। মানে ও শুধু টাকা উড়িয়ে বেড়াবে, ও টাকা ওড়াবে, ও শুধু মানে ও এই চেষ্টাটাই করতো। টাকা টাকা বেসিক্যালি টাকা উড়িয়ে বেড়াতো। তা আর বড় ছেলে ছিল খুব ভালো। তিনি পড়াশোনাতেও যেমন ভালো ছিলেন, তেমনি পড়াশোনাতেও যেমন ভালো ছিলেন, তেমনি তার বাবাকেও চাষাবাদের দিক দিয়ে উনি হেল্প করতেন। যখন ওর বাবা ওই 10 বিঘা জমি চাষ করতে যেতেন, তখন উনি কিন্তু ওই বড়দা মানে ওই দিদার দাদা কিন্তু যেতেন হচ্ছে ওখানে চাষাবাদ করতেন। তো বাবার এর প্রতি এই ছেলের প্রতি এই বিঘার প্রতি ভালোবাসা, ক্ষেত কামার, তার বয়স হয়ে যাচ্ছে দেখে তাকে হেল্প করা সমস্ত কাজে, এইসব করার জন্য তিনি কি করেন, তিনি সমস্ত যেসব জমি ছিলেন সেই জমি এবং যে বাড়িটায় বর্তমানে মানে ওনারা থাকতেন, সেই বাড়িটা বড় ছেলের নামে, কিছু আর বাদবাকি কিছু জমি ছিল, আর কিছু জমি আর গয়নাগাটি দিয়ে মেয়েকে তো বিয়ে দিয়ে দেন, দিদাকে বিয়ে দিয়ে দেন অন্য একটা জমিদার ফ্যামিলির সাথে। আর যে কটা বাড়ি গাড়ি ছোটখাটো ব্যবসা দোকান এইসব ছিল, সেইগুলো ছিল হচ্ছে তোমার ওই ছোট ছেলের নামে উনি করে দেন। তখন বড় ছেলে সদ্য বিয়ে হয়েছে। এবার বড় ছেলে যখন বিয়ে হয়েছে, তখন ছোট ছেলে কি করলো, যে বড় ছেলের বিয়ে হওয়ার 2 দিনের মাথায় ও কোথা থেকে একটা মেয়েকে ধরে নিয়ে এসে বিয়ে করলো। ঠিক আছে, জোর করে বিয়ে করলো। এবার যখন জমিদার দেখলো যে এ তো একে ছাড়া চলবে না, ঠিক আছে তাহলে ছোট বৌমাকেও মেনে নিতে আমি বাধ্য। তা ছোট বৌমা যে ছোট ছেলে ছিল, সে একটু মাথা মোটা ছিল, মানে তার একটু টাকা পয়সা হলেই হয়ে যাবে, আর কোনো ব্যাপার নেই। তা ছোট ছেলে বউ ছিল হচ্ছে ধুরন্ধর পাবলিক, মানে সে সমস্ত কিছু ব্যবসা পাতি সব কিছু ও খেয়াল খবর রাখতো। তা ওর নজর ছিল হচ্ছে ওর ওই মানে জমিগুলোর ওপর। তা ও তখন বলতো, শুধু ছোট ছেলের কান ভাঙাতো ছোট বউ, যে দাদা বেশি জমিগুলো পেয়ে নিল, জমিগুলোই তো হচ্ছে সোনা, ওইগুলো আমি এই সোনা দানা দোকানপত্র নিয়ে কি করব, এগুলো তো আমার কোনো কাজে আসবে না, তুমি যদি পারো তো ওই জমির কিছু অংশ তুমি অন্তত তোমার নামে করে নাও। তা এবার ও তখন বলছে যে কি কি করে নেব আমি, ওরকম করা যায় নাকি, আর বাবার নামে লিখে রেখেছে। বলছে তুমি যা হোক করে তোমার দাদাকে বুঝিয়ে বাজিয়ে করো। আর বলে রাখি, ছোট ছেলেটি কিন্তু অত্যন্ত মানে মাতাল, ও মানে মাতাল আর কি রীতিমতো। তো এবার যখন ওর বাবা মা দুজনেই মারা গেছেন, মানে জমিদার আর জমিদার গিন্নি দুজনেই যখন মারা গেছেন, যতদিন জীবিত ছিলেন ততদিন অবধি কিন্তু ওর ছোট ছেলে কিন্তু কোনো টুটা করেনি জমি সম্বন্ধে। যেই মা বাবা মারা গেছে তখন থেকে দাদাকে বলতে থাকে যে তুই যে জমিগুলো পেয়েছিস ওই জমির কিছু অংশ আমাকে দে, অন্তত কিছু না হলে এই 10 বিঘা জমিটা আমাকে দিয়ে দে। ও তখন বলছে, ও দাদা তখন বলেছিল যে না, এই 10 বিঘা জমি ছাড়া তুই যদি অন্য কোনো জমি চাস আমি তোকে লিখে দিচ্ছি, এই 10 বিঘা জমিটা আমি তোকে দেব না, কারণ এই জমিটা বাবা অন্তত বিশেষ করে আমাকে বলে গেছিলেন এই জমিতে চাষাবাদ করতে। তা ও তখন বলছে, ও শুধু কি তোরই ও শুধু কি একা তোর বাবা, ও তো আমারও বাবা, আমরা যদি দুজনে মিলে চাষাবাদ করি তাতে ফল মানে খারাপ কি আছে। তো উনি তো কিছুতেই, বড় ছেলে তো কিছুতেই রাজি হন না, বলে তোর যদি অন্য কোনো জমি চাই তুই বল, আমি এক্ষুনি তোকে ওই জমিটা দিয়ে দিচ্ছি, ওই লিখে দিচ্ছি, তুই ওই জমিটা নিয়ে যা ইচ্ছা কর, কিন্তু এই 10 বিঘা জমি আমি তোকে দিতে পারবো না। তাই এই নিয়ে প্রায় দিনই 2 ভাইয়ের মধ্যে খুব অশান্তি শুরু হলো। খুব অশান্তি শুরু হয়। তা ও দিতে রাজি না, বড় ছেলেও দেবে না, ও ছোট ছেলেও রাজি হবে। তো একদিন এরকম করেছে তোমার একদিন
ওই জমিতে ও প্রচণ্ড মদ খেয়ে এসে ওই জমিতে বসে রয়েছে। জমিতে বসে উনি আর একজন যে ওর যে লোক রয়েছে ওকে দিয়ে ডেকে পাঠায়। ডেকে পাঠিয়ে বলে যে দাদাকে গিয়ে বল আমি এই জমিটার ওপর বসে আছি, ও যেন শিগগিরই এই জমিটার আমার কাছে আসে। তাই এই কথা শোনার পর তো ওর দাদা যায়, গিয়ে বলে যে তুই আবার এই জমিটার ওপর বসে আছিস কেন? তখন বলছে যে এই জমিটার ওপর বসে আছি তার কারণ হচ্ছে এই জমিটা আমার সম্পূর্ণ, তুই এই জমিটা আমার লিখে দে। এই করতে 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 দুই ভাইয়ের মধ্যে প্রচণ্ড ঝামেলা বাঁধে। ঝামেলা বাঁধার পর ওরাকে ওই ছোট ভাই কিন্তু কি করে ওর দাদার মাথায় বাড়ি মারে। বাড়ি মারতে ও তো মাটিতে পড়ে যায় এবং মাটিতে পড়ে যেতেই ওরা তখন ভয় পেয়ে যায়। ভয় পেয়ে গিয়ে কি করে ও তখন ওর বাড়িতে চলে আসে। চলে এসে ওর যে স্ত্রী আছে ছোট ভাইয়ের স্ত্রীকে সমস্ত কথা উনি জানান স্ত্রীকে। স্ত্রীকে জানাতে স্ত্রী বলে তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি ওরকম ভাবে ফেলে রেখে এসছো? ওইভাবে কেউ ফেলে রেখে আসে? তা তখনও বলে তাহলে আমি এখন কি করব? তখন তো নেশা কেটে গেছে। তখন ওই জমিদারের যে বউ মানে ছোট বউ আছে, ছোট বউ তখন বলে চলো এক্ষুনি চলো, ওনাকে ওই জমিতে পুঁতে দিতে হবে। এবার ওরা দুজনে মিলে ওই রাত্রির বেলা যায়, গিয়ে ওকে জমির একটা কোনায় দাফন মানে পুঁতে দেয়া হয়। এবং যখন পুঁতে দেয়া হচ্ছে তখন ওরা খেয়াল করে ও কিন্তু জীবিত রয়েছে, জ্যান্ত। তুমি এত গল্প পাও কোথায়? আমি তো গল্পের অভাবে লাইভ করতে পারছি না। আমার কয়েকজন বেশ ভালো ভালো বন্ধু আছে, তারপর জেঠু আছে, কয়েকজন ট্যারোটিয়ে রয়েছে, এদের কাছ থেকে মোটামুটি আমি গল্পগুলো আদান করতেই থাকি। তা তুমি যদি চাও তো আমিও তোমাকে পাঠিয়ে দিতে পারি, অবশ্যই শেয়ার করে দেবো, তুমি বলে দিও ঘটনাগুলো। তো তা এই জেঠু তখন সরি তখন কি হয়, যাই হোক ওই তখন ওরা দেখে যে বড় ভাইয়ের তখনও কিন্তু ইয়ে থেকে শ্বাস প্রশ্বাস পড়ছে। তা ওরা তখন কি করে, তখন বলছে আমি যদি একে এখন বাঁচিয়ে রাখা হয় তাহলে ও তো গিয়ে সমস্ত কথা বলে দেবে, তাহলে আমি কি করে পাবো? তাহলে তো আমি পাবো না, তাই না? তোমার তাহলে তো আমি এটা সবাই বলে দেবে, তাহলে তো আমাকে মানে জেল খাটতে হবে বা প্রজারাই আমাকে মেরে ফেলবে। তখন ওরা কি করে, দুই মানে স্বামী স্ত্রী মিলে টানা হ্যাচড়া করে ওই জমিদার মানে ওই বড় ভাইকে আর কি জমির একটা কোনায় নিয়ে যায়, নিয়ে গিয়ে পোতে এবং এমনভাবে পোতে যেন দেখে বোঝাই না যায় ওখানে কোনো মানুষের বডি পোতা রয়েছে। এবার যত হ্যাঁ বিশালাক্ষী দি কথা বলছে, যাই হোক তো এবার বলে রাখি, তো তোমার এবার উনি তো চলে যায় পরের দিন রাত্রির থেকেই খোঁজ খোঁজ খোঁজ, কোথায় পাওয়া যায় না পাওয়া যায় না। এবার যারা দেখেছে তাদের তারা বলে যে তোমার যে ওকে ছোট ভাই তো ডেকে নিয়ে গেছিল, এবার ছোট ভাইকে তলব করা হয়। ছোট ভাই বলে আমার সাথে কথা কাটাকাটি হওয়াতে আমি চলে গেছিলাম, আমি তো আর কিছু জানি না। তার মধ্যে বলে রাখি ছোট ভাইয়ের তখনও কোনো সন্তান হয়নি, বড় ভাইয়ের দুখানা ছেলে হয়েছে। ঠিক আছে, একটা ছেলের বয়স তখন হয়তো 12-13 বছর আর একজনের 9-10 বছর। এবার খুঁজে পাওয়া যায় না, পুলিশ কেস করা হয়, পুলিশও কোনো মানে তখনকার দিনের পুলিশ তো আর এত উন্নত ছিল না যে একদম গন্ধ শুকে বলে দিতে পারবে সবকিছু। তা ও তখন কি করে, ওরা তখন খুঁজে পায় না। এরপরে কি করলো, ওই ছোট ছেলে এত মানে ছোট ছেলের বউ যে এত ছোট ছেলের বউ এত ধুরন্ধর, ও তখন বলল যদি জমিগুলো আমার হতে হয় তাহলে আমাদের দুজনের নামে হতে হয়, তাহলে ওদের তিনজনকেও মানে দুই ছেলে আর
দুই ছেলে আর তোমার ওই স্ত্রীকে মেরে ফেলতে হবে। তা ওরা কি করলো, তো ওরা একদিন দেখলো যে ওরা বেশ কয়েকদিন ওর সাথে খুব ভালো ব্যবহার করলো, দাদার খোঁজ খবর ইয়ে করা, তা তোমরা কি করবে না করবে এরকম করে খুব হেল্প করতে থাকলো ওদের। এবার উনিও ভাবলেন যে হয়তো দাদার নিখোঁজের পর থেকে হয়তো ছোট ভাই ওদের তোমার ইয়ে রয়েছে, ছোট ভাই তোমার একটু চেঞ্জ হয়েছে, তো উনিও একটু মানে গলে গেলেন ওদের ব্যবহারে। মানে বলে না মানুষ যে ভালো ব্যবহার করলে মানুষ গলে যায়, তো ওরকম করে উনিও একটু গলে গেলেন। তা ওরা কি করলো, ওরা একদিন বলল যে আমাদের বাড়িতে একটা পুজো আছে বৌদি, তো তোমরা তিনজনে কিন্তু চলে আসবে আমাদের বাড়িতে, সারা দিন ধরে থাকবে, সারাদিনে পুজোর কাজকর্মও রয়েছে, তুমি আর ও মিলে একে হাতে হাতে করে নিতে পারবে। তো ও তখন বলেছে আমি কি করে যাব, তোমার দাদা যদি ফিরে আসে, তো তখন বলছে আরও তো লোক আছে তারা দেখবে। হ্যাঁ, তো কি করলো, ওই পুজোর নাম করে ওই বড় ভাইয়ের বউ আর মানে বৌদি আর তার দুই সন্তানকে ডেকে নিয়ে গিয়ে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেললো। ঠিক আছে, এবার মেরে ফেলে বডিটাকে ওরা কি করলো, ওদের যে জমি মানে অল্প যে জমিটুকু ছিল, ওই জমির মানে বাড়ির সামনে যে জমি ছিল ওই জমিটার মধ্যে তিনজনকে পুঁতে দিয়ে তার ওপরে গাছ বসিয়ে দেওয়া, মানে গাছ পুঁতে দেওয়া হলো, যাতে বোঝা যায় না যে ওখানে কোনো মানে কোনো তিনজনের বডি রয়েছে। এরপর থেকে তো খোঁজ খোঁজ খোঁজ, আবার তারা তিনজনেই নিখোঁজ হয়ে গেল। পুলিশে খবর দেয়া, তারা তাদের মতো নিয়ে করছে। লাস্টবার তাদের বাড়িতে এসেছিল, তাদের বাড়িতেও তন্ন তন্ন খোঁজ করেছে, তাদের বাড়িতেও তল্লাশি চালিয়েছে, মানে সেরকম ভাবে আর তল্লাশি চালায়নি আর কি, যা হয় জমিদারের বাড়িতে আর পুলিশরাই বা কি তল্লাশি চালাবে। তা এর করতে করতে যখন জমি সমস্ত কিছু ওর নামে হয়, ও তখন চেষ্টা করে ওই যে বাড়িটা আছে, মানে যে বাড়িটায় আর কি ওর দাদা বৌদি তার দুই সন্তান মা বাবা থাকতো, সেই বাড়িটায় চলে যায়। এবার ওরা তো ভাবে সমস্ত সম্পত্তি আমাদের হয়ে গেছে, অত জমির মালিক আমি। এবার ওর বোন তখন ওর বোনের ও বোন না কিছু কিছু জানতো যে দাদার সাথে এরকম ব্যাপারটা হয়েছে ভাইয়ের, দাদার সাথে ও আর কিছুতে মাথা ঘামায়নি। এরপরে বলছে বেশ ভালো একটা বছর খুব ভালোভাবে দিন চলতে থাকে ওদের, যে জমির মালিক হয়ে গেছে, বিশাল পয়সাওয়ালা হয়ে গেছে, তার ব্যবহারও চেঞ্জ হয়ে গেছে, সে অত মাতালো না, আগে যেমন ফুর্তি বার্তা করছো তার বদলে এখন কাজে মন দিয়েছে, সমস্ত কিছু। সেই সঙ্গে দেখা গেল তার বৌদিও প্রেগনেন্ট তখন, মানে ছোট ভাইয়ের বউও প্রেগনেন্ট সেই দিদার। এবার একদিন ওই জমিতে ও বোধহয় কোনো কিছু কাজ করতে গিয়েছে, কাজ করতে গিয়ে ও তখন বলে গেছে যে আমি পেছনের জমিটাতেই যাচ্ছি, ওই ইয়েতে দেখি, আর এই জমিটাতে তো যা ফলাচ্ছি সেটাই নষ্ট হয়ে যাচ্ছে, কেন হচ্ছে কি হচ্ছে, আমি একজন জমির মানে ভালো ইয়ে করেছি, তো একটু দেখিয়ে নি তাদের। তা উনি যান, ওখানে গিয়ে সমস্ত দেখাশোনা, বলে না মাটি তো ঠিকঠাকই আছে, মাটি পরীক্ষা করে বলছে না এটা তো কৃষির যোগ্য রয়েছে, তো খুব ভালো উর্বর মাটি এটা। তা ওরা তখন ও তো তখন বলে চলে যায়। তো ও তখন কি করে, তো ওরা চলে যেতে, যাদের ডেকেছিল তারা চলে যেতে বহুক্ষণ ধরে ওই জমিটাতে আশেপাশের লোকজন দেখেছে যে উনি ওই জমিটাতে বসেছিলেন চুপ করে। তারপর থেকে কিন্তু ওনাকে আর পাওয়া যাচ্ছে না। সেই দুপুরবেলার পর থেকে উনি একদম গায়েব হয়ে গেছেন। কোথায় গেল খোঁজ 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 খোঁজ। পরের দিন সকালবেলা মানে ভোরবেলা যিনি ওই মাঠের কাজ করতেন তারই মানে তাদেরই ছেলে আর কি, যিনি মানে জমিদারের ইয়ে করতেন তারই ছেলে আর কি, তার ছেলে এসে তার দেহটাকে যেখানে তোমার তোমার যে জায়গাটা ছিল আর কি, মানে যে জায়গাটা ওই দাদাকে পুঁতে দিয়েছিল সেই জায়গাটায় কিন্তু ওকে ওই মানে একদম কি বলবে, একদম তাকানো অবস্থায়, চোখ দুটো বিস্ফারিত এরকম অবস্থায় ওকে কিন্তু তোমার দেখা যায় যে মরে পড়ে রয়েছে।
তারপর থেকে কিন্তু ওই একই জায়গাতে ওনার বউয়েরও মৃত্যু ঘটে এবং পরবর্তীকালে ওই অত জমির মালিক তো একজনই বেঁচে ছিলেন, যেহেতু তার দিদা আবার পায়। দিদা সেই জায়গা থেকে কিন্তু ওই জমিটায়, অন্যান্য জমিতে ও চাষাবাদ করলেও ওই জমিটায়, ওই 10 বিঘা জমি আর ওই বাড়িটাতে কিন্তু থাকতে পারতো না ওরা। যখনই আসতো মানে তখনই মনে হতো ওরা মানে ওর দুই ভাইয়ের বউ ঘুরে বেড়াচ্ছে, মানে ওদের দুটো ভাইয়ের দাদার যে ছেলে ছিল তারা ইয়ে করছে এরকম। তা খুব যখন উপদ্রব হয় ওই বাড়িটা তো ভেঙে দেয়া হয়, কিন্তু ওই জমিটা কিন্তু কিছুই করা যায় না। তা ওর যে দিদা ছিল তখন ওনার মাকে বলে গেছিল, যেহেতু ওই দিদার আর একটা মাত্রই মেয়ে ছিল, ওনার আর কোনো সন্তান ছিল না, সেহেতু দিদা তখন বলে গেছিল তুই অন্য জমিতে তুই পেলেও অন্য জমিগুলো ইউজ করলেও তুই ওই 10 বিঘা জমিটা যেমন আছে তেমনই পড়ে থাকতে দে, যদি তুই কিছু করতে চাস সেটা কিন্তু হবে না। মানে ওই জমিটাই এরকম মানে এই অভিশাপটা রয়েছে। তা উনি যান, পরবর্তীকালে বলা হয় যে ওই জায়গা থেকে খুঁড়ে ওনার কঙ্কালও, মানে বড় ভাইয়ের কঙ্কাল পাওয়া গেছিল, শ্রাদ্ধ শান্তি করা হয়, সমস্ত কিছু করা হয়, কিন্তু ওই জমিটাতে জেঠু যখন গেল বললো ওই জমিটাতে প্রথমে আমি যজ্ঞে বসি, যজ্ঞে তো কোনোভাবেই হচ্ছিল না যজ্ঞ করা, কারণ এতটাই নেগেটিভ আর পজিটিভ একটা মানে যেহেতু বড় ভাই জমিটাকে আগলানোর চেষ্টা করতো, ছোট ভাইও সেরকম ছোট ভাইও এই জমিটার ওপর ইয়ে করতো, ছোট ভাই যেহেতু নেগেটিভ, মানে দুই ভাই একদম মাটি কেড়ে ওই জায়গাটা মাটি গেড়েতে বসেছিল, মানে ওদের দুই আত্মাকে কোনোভাবেই ওই জায়গা থেকে বিতাড়িত করা যায়নি। মানে বড় ভাই যেতে চাইলেও ছোট ভাই যেতে চাইছে না, মানে এরকম। তা ও তখন ওই জেঠু তখন বললো যে তুমি এক কাজ করো, এই জমিটা যেমন আছে তেমন পড়ে থাকতে দাও, আমি বরঞ্চ বেঁধে দিচ্ছি জায়গাটা, যাতে তোমাদের আর মানে আশেপাশের লোকও যখন বলছে দাঁড়াও বলছি এক সেকেন্ড। তো ওই জেঠু তোমার উনি পুজো মানে ওই জায়গাটা বেঁধে দেন এবং বলেন যে যা কিছু হবে এই জমিটা এইভাবেই পড়ে থাকতে দাও, এটাতে আর কিছু সম্ভব না, মানে দিনের পর দিন না তুমি যদি এটা মানে বিল্ডিংও তৈরি করো ওরা কিন্তু কেউ থাকতে পারবে না, প্রথমত বিল্ডিংই তৈরি করতে দেবে না, যেটা তোমার সাথে মানে হয়েছিল আর কি, যেটা বিল্ডিং মানে তুমি পাঁচিল তৈরি করছো পাঁচিল পড়ে যাচ্ছে, এরকম প্রবলেমগুলো হবে। মানে এই যে জমিটা থেকে এই দুটো আত্মাকে বিতাড়িত করা যাবেই না কখনো। তা ওই জমিটা নাকি আজ ওই 10 বিঘা জমিটা মানে সব জায়গা হয়ে গেলে ওই 10 বিঘা জমিতে কিন্তু কোনো কাজ করা যায়নি। তাই এবার একটু কমেন্টগুলো পড়ি। হাই অমৃতা দি, কেমন আছো? তাপসী দি বলছে একটু দেরি হয়ে গেল। না হয়নি। বিশালাক্ষী দি বলছে গুড ইভিনিং অমৃতা, গুড ইভিনিং বিশাদি। বিশাদি বলছে অমৃতা তো জেঠু কি সাধনা করেন, উনি কোথায় থাকেন? হ্যাঁ, জেঠু অবশ্যই সাধনা করেন, উনি একজন অঘরী আর কি, উনি বেনারসে থাকেন কিনারাম বাবার আশ্রমে। ঠিক আছে, নামটা বললাম না, আলাদাভাবে তোমাকে জানিয়ে দেবো। আমি বড় হেল্প পেয়েছি, তো বলা যায় ভগবানই আমাকে ওনার কাছে পাঠিয়েছেন, যার জন্য এখন অনেকটা ভালো রয়েছি আমি সব দিক দিয়ে। কোনো একদিন ঘটনাটা বলবো। তা এই জমির ঘটনাটা একটু কেমন লাগলো আমাকে জানিও। আচ্ছা, একটা প্রেম কাহিনীর ঘটনা বলি, ঠিক আছে? এইটা না মানে খুব ইন্টারেস্টিং লেগেছিল এই ঘটনাটা। বলে না মানে ভালোবাসলে যে কাউকে ভালোবাসা যায়, যদি মন থেকে ভালোবাসা যায় তাহলে অবশ্যই যে কাউকেই ভালোবাসা যায়। হ্যাঁ অবশ্যই প্রণাম, মানে জেঠু না থাকলে হয়তো আমি আজ এখানে থাকতাম না, তোমাদের সাথে লাইভও করতাম না, আর আমি এই জায়গায় বসেও থাকতাম না, হয়তো এতদিনে বলো হরি হরি বল হয়ে যেতাম। তা উনি আমাকে বাঁচিয়েছেন, পরে বলবো এই ঘটনাটা, আমি একদিন অবশ্যই বলবো কি করে আমি বেঁচেছিলাম।
তা এই ঘটনাটা আমাকে বলেছে রাজীব বলে, রাজীবদার কে হয় না হয় কিছুই জানাবো না, বলতে বারণ করেছে। রাজীবদার শ্বশুরের একটা ঘটনা। রাজীবদা তোমার ইঞ্জিনিয়ার, ও হচ্ছে ওর অল্প বয়সে বাবা মা মারা যায় রাজীবদার। তা উনি ব্যাঙ্গালোরের ভালো জায়গাতে উনি জব পান, ওখানে চলে যান। তা উনি এত ভালো, মানে রাজীবদা এত ভালো কাজকর্মে ডেডিকেটেড ছিলেন বা ভালো কাজকর্ম, তা ওনার না যথারীতি খুব অল্প সময়ের মধ্যে প্রমোশন হতে শুরু করে। তা এবার ওনার যে বস ছিলেন, রাজীবদার যিনি বস ছিলেন, তিনি আবার খুব ভালো লোক ছিলেন, রাজীবদাকে খুব ভালোবাসতেন। তা রাজীবদার এত উন্নতি দেখে দেখে তো রাজীবদার বসের যে মেয়ে ছিলেন, তার মেয়ের রাজীবদাকে প্রস্তাব দেয় যে আমার মেয়ের সাথে মানে বিয়ে করবে, আমার মেয়ের সাথে যদি তোমার বিয়ে দেওয়া যায় তাহলে তুমিও তো কেউ না, ও মা মরা মেয়ে, মা নেই ওর, তা তুমি যদি বিয়ে করো তো খুব ভালো হয়। তো যথারীতি ও মেয়েটার সাথেও আলাপ পরিচয় হয়, মেয়েটারও পছন্দ হয় রাজীবদাকে। বলে রাখি, রাজীবদাকে এক দেখাতে কিন্তু যে কোনো মেয়ে প্রেমে পড়তে বাধ্য, ঠিক আছে? যেমন মুখশ্রী, টল, মানে ফর্সা, হ্যান্ডসাম, মানে যে কোনো মেয়ে রাজীবদাকে দেখে প্রেমে পড়তে বাধ্য। তা তো ওনারা 1 বছর ওরা দুজনে ডেট ফেট করেন। ডেট করার পর গীতাদি বলছে না না, দেরি হয়নি, হ্যাঁ একটু দেরি হয়েছে, একটা গল্প শেষ করে দিয়ে ঘটনা শেষ করেছি, আর একটা দ্বিতীয় ঘটনা চলছে। তা বলে রাখি, এই রাজীবদা বলছে রিজুম হয়ে গেছিল। তো রাজীবদা বলছে রাজীবদার যখন বিয়ে হয়, রাজীবদার যেহেতু ওই বসের বাড়ি, উনি তো একটা পিজিতে থাকতেন, বা হোস্ট, পিজি না, হ্যাঁ পিজিতে থাকতেন রাজীবদা তখন বিয়ের আগে। আর রাজীবদার পিজির যেহেতু বিয়ে হয়েছে, সেহেতু আর তো উনি পিজিতে রাখতে পারেন না। তো উনি একটু খোঁজ করছিলেন যে কোনো ফ্ল্যাট ফ্ল্যাট দেখার জন্য। তা ওনার তখন যে শ্বশুর মশাই, তিনি তখন বলেন যে আমার বাড়িটা তো অফিসের থেকে অনেকটা কাছে, আর বাড়িতে তো শুধু আমি আর দুটো কাজের লোক, আর তোমার আর হাজব্যান্ড ওয়াইফই থাকবে, তোমাদের তো কোনো অসুবিধা নেই, আমি তো একতলায় থাকি, তোমরা দোতলা তিনতলা তিনতলা নিয়ে থাকতেই পারো তোমরা। তাই এই কথা শুনে ওনার বউও বলে ঠিক আছে, তাহলে তোমারও যেহেতু বয়স হয়েছে, উনিও দেখলেন, রাজীবদাও দেখলেন যে ওনার যেহেতু বয়স হয়েছে, সেহেতু ওনার কাছে থাকলে ওনারও সুবিধা হবে, যেহেতু উনিও কিছুদিন বাদে রিটায়ার করবেন। তা এবার রাজীবদা বলছে, উনি না রাজীবদার শ্বশুর আর কি পুরোনো দিনের জিনিসপত্র, কি আমাকে একটু বলো দেখি, আমাকে কি শোনা যাচ্ছে? একটু বারবার কেটে যাচ্ছে, কারণ আমার এমবি লেফট দেখাচ্ছে, ওর জন্য বারবার রিজুম হয়ে যাচ্ছে। তো তোমার ওই আরে ঠিক আছে গীতা দিয়ে ইয়েটা শুনে নিও, কোনো ব্যাপার না। তো তোমার রাজীবদা তখন বলছে যে, রাজীবদা বলছে যে আমার যে শ্বশুর মশাই, সে একটু পুরোনো দিনের মানুষ, তোমার পুরোনো দিনের মানুষ, এবং তোমার কি হয়েছে, তা উনি না একটু পুরোনো দিনের জিনিসপত্র, পুরোনো দিনের অনেক মানুষ থাকে না যে পুরোনো জায়গায় পুরোনো জিনিসে ফিরে গেলে খুব নিজেকে রিল্যাক্স মনে করে, খুব আনন্দ ফিল হয়। যে আমি যেমন আমার ছোটবেলায়, আমি যেমন বড় হয়েছি গান্ধীঘাটের কোয়ার্টারে, তা পিডাব্লিউডির কোয়ার্টারে, তা ওইখানে গেলে আমি বেশ নস্টালজিক হয়ে যাই, বেশ ভালো লাগে যে আমার এখানে জন্ম হয়েছে, আমি এখানে খেলতাম, এগুলো খুব ভালো লাগে। তা ওনারও সেরকম। তা উনি একদিন কি করেছেন, ওনার কাছে পুরোনো দিনের অ্যালবাম ছিল। তা একদিন খেতে বসেছে, খেতে বসার পর উনি খাওয়া দাওয়ার পর উনি কিছুটা সময় ওই বসার ডাইনিং রুম, সরি, ইয়েতে বসার ঘরে ওই পুরোনো দিনের অ্যালবামটা দেখতে দেখতে ওনার হয়তো ঘুম পেয়েছে, ওখানেই চশমাটা খুলে উনি ওনার ঘরে চলে যায়। এইবার ওনারা স্বামী স্ত্রী খেয়ে দিয়ে উঠে ওনারা তখন যখন করতে যাচ্ছে, তখন ওনার মেয়ে দেখছে যে ওই পুরোনো অ্যালবামটা তোমার রয়েছে, পড়ে রয়েছে বাবার ওখানে
তো ও উঠে দেখে, উঠে খেয়ে ওরও ভাল লাগে, ওর ছোটবেলাকার দাদির সাথে কাটানো সময়, ও চাচা চাচি সবাইয়ের সাথে। হ্যাঁ, আমরা সবাই চাই রে, চাইল্ডহুড যেখানে কাটে তারা সঙ্গে অনেক মনটা টান থাকে। হ্যাঁ অবশ্যই, একদম ফিল করি আমি। আমি এখনো যখন গান্ধীঘাটে যাই না, তখন আমি নস্টালজিক হয়ে যাই ব্যাপারগুলোতে, সে আমি ঘুরতে যেতাম, খেলতাম এই জায়গাগুলোতে। তা যাই হোক, বলে রাখি এবার তোমার এবার আসি ঘটনাতে। তা এবার ও তখন যখন দেখছে যে ওই ঘটনা, এই, পাতাগুলো উল্টাচ্ছে উল্টাচ্ছে, হঠাৎ করে ওর মনে কি স্ট্রাইক হয়, ও পুরনো আবার ওর ঘরের যে আলমারিটা রয়েছে, যে আলমারিটা পুরো শুধু অ্যালবামেই ঠাসা, ও আবার ওই আলমারি থেকে পুরনো ইয়েগুলো বার করছে, মানে আওয়াজ হচ্ছে, মানে ছুঁড়ে ফেলছে, এরকম একটা ইয়ে, মানে ও যেন কিছু একটা খোঁজার চেষ্টা করছে। তা এবার খোঁজার চেষ্টা করছে। এবার ও যখন আওয়াজ পেয়েছে, ওর বাবাও আওয়াজ পেয়েছে, ওর বাবা আর ওর বর নিচে এসে দেখছে ও চারিদিকে অ্যালবামগুলো ছড়িয়ে রয়েছে, সব মানে ওলট পালট করা, ও চুপ করে দাঁড়িয়ে রয়েছে এক জায়গায় স্থির হয়ে। ওর বাবা তখন বলছে, কি হয়েছে তোর, তুই এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে অ্যালবামগুলোকে ফেলে রেখেছিস কেন, কি কি এমন হয়েছে তোর? ও তখন বলছে, ও তখন চিৎকার করে উঠে বলছে, বাবা তোমাকে একটা কথা বলি, যে কথা তোমাকে এত কাল ধরে বলে এসছি যে আমার মায়ের ছবি কোথায়। তুমি বলেছো তোমার মা, আমার মা নেই, আমার মা নেই, তো তাহলে তো তার মা, আমার নানি থাকবে, মানে আমার দিদা থাকবে, দাদু থাকবে, মামা মামি, মাসি মেশো, সব কেউ না কেউ তো থাকবে, তারা কোথায় গেল আমার? কেন তুমি বলো নেই? কোথায় চলে গেছে আমার মা? মরে গেছে তো বুঝলাম, কিন্তু আর বাদ বাকি তাদের আত্মীয় স্বজনরা কোথায় চলে গেছে? এই করে তো বাবার সাথে খুব চিল্লামিল্লি করে। ও তখন ওর বড়, মানে রাজীবদা বলছে, আমি তখন আমার বউকে বলছি, তুমি শান্ত হও না, নিশ্চয়ই কোথাও গেছে। বলছে নিশ্চয়ই কিছু একটা এমন ঘটনা ঘটেছে যার জন্য তোমার মায়ের কোনো ছবি নেই। বলছি সে তো ঠিক আছে, আমার মায়ের কোনো ছবি নেই বুঝলাম, কোনো ইয়ে নেই, এমনকি আমার মায়ের কি জামা কাপড়ও এই বাড়িতে থাকতে পারে না? আমার মায়ের কোনো চিহ্ন পর্যন্ত কেন নেই বাবা? অনেকের, আমার অনেক বন্ধু বান্ধব অনেকের মা মারা যায়, কিন্তু তাদের তো তার মায়ের স্মৃতি থাকে, আমার মায়ের কেন স্মৃতি নেই বাবা? এরকম করে ও খুব বলতে থাকে ওর মা বাবাকে। তা রাজীবদা এবার, রাজীবদা ওই কথা শুনে ওর বাবা তো মুখ চুন করে বেরিয়ে চলে যায়, সরি, মুখ চুন করে ওপরে নিজের ঘরে চলে যায়। ও তখন কাজে, খুব কাজে, রাজীবদাকে বলছে, তাহলে আমার মা কেন নেই? আমার মাকে কেন আমি খুঁজে পাই না কোথাও? চারিদিকে শুধু বাবার কেন আত্মীয় স্বজন নেই? বলে তো রাজীবদাকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। এরপরের দিন ও তো ওর বউকে শান্ত করে ও তো শুতে চলে যায়, কিন্তু পরের দিন সকালবেলা উঠে ওর বাবাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। ওর বাবা কোথায় চলে গেছে? অফিসেও উনি যান না, অফিসেও খোঁজ করা হয়, আশেপাশে যারা কাকুরা রয়েছে, পিসিরা রয়েছে, তাদের গেছিল। একটু জল খেয়ে নি, দাঁড়াও। ওদের বাড়িতেও খোঁজ করা হয়, কিন্তু ওরা কেউ বলে যে না, তাদের বাড়িতে আসেনি। এবার পুলিশে খবর দেওয়া হয়, পুলিশের মতন খুঁজতে থাকে, কিন্তু কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। এরপরে প্রায় এক সপ্তাহ কেটে যায়। এক সপ্তাহ কেটে যাওয়ার পরে তোমার ওই ওর পিসি ফোন করে বলছে, তোর বাবা আমাদের বাড়িতে আজ সকালবেলা এখানে এসে পৌঁছেছে, এবং তুই তোর বাবার সাথে কথা বল। তা পিসির ফোনটা দেয়, তখন ওর বাবা বলে রাজীবকে ফোনটা দিতে। রাজীবদা ফোনটা ধরে, ফোনটা ধরে বলে, তুমি তোমার বউকে নিয়ে ইমিডিয়েট এই পিসির বাড়িতে চলে আসো, এবং এমনভাবে আসবে, গাড়ি নিয়ে আসবে, ওদের যেহেতু গাড়ি ছিল, গাড়ি নিয়ে আসবে, এবং এমনভাবে আসবে যেখানে 2-3 দিনের জন্য থাকতে হবে, এরকম ভাবে আসবে। তো ও তখন কান্নাকাটি শুরু করে দেয় ফোনের মধ্যে। মেয়ে যেহেতু একমাত্র মেয়ে, স্বাভাবিক রাগের মাথায় বাবার সাথে এরকম মানে ভুলভাল ব্যবহার করে ফেলেছে। তা সেই কারণে তোমার কি করে, ও তখন বলে, বাবা এরকম কেন করছো? তুমি প্লিজ বাড়ি ফিরে এসো, তুমি কেন পিসির বাড়িতে রয়েছো? বলছে না, তোদের সাথে আমার কিছু কথা রয়েছে।
তুই এখানে চলে আয়। এবার তোমার ওরা তো চলে যায় পিসির বাড়িতে। পিসির বাড়িতে গিয়ে একদিন থাকার পর তো ওর বাবার কাছে ক্ষমা ফমা চায়, যে বাবাকে বলে যে খুব ভুল হয়ে গেছে আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও। মানে এটা আমার খুব বেশি খুব বড় ভুল হয়ে গেছে যে তোমাকে এইভাবে বলা, তুমি কেন রাগ করে আসছো, তুমি চলো বাড়ি ফিরে চলো। তখন ওর বাবা বলছে ঠিক আছে আমি তো বাড়ি ফিরে অবশ্যই যাব, কারণ আমার তো ওখানে এখনো আমি রিটায়ার করিনি, এখনো আমার 2 বছর চাকরির বাকি রয়েছে, তোদের একটা জায়গায় নিয়ে যাব। এবার ওর বাবা নিয়ে আসে উত্তরাখণ্ডের একটা গ্রামে। এবার ওখানে নিয়ে এসে তো বাবা পুরো বাচ্চাদের মতন হয়ে গেছে। ও তখন বলছে এই গ্রামটা হচ্ছে আমার নানির গ্রাম, মানে বাবার নানির গ্রাম, দিদার গ্রাম আর কি। তো নানির গ্রাম, দিদার গ্রাম, এখানে আমি বড় হয়েছি, এখানে আমি খেলতাম, ওই জায়গাটায় থাকতাম। এই করতে করতে পুরো গ্রামটা দেখাচ্ছে ওকে। এবার ও তো তখন অধৈর্য হয়ে গেছে, কারণ ওকে বলা হয়েছে ওর মা সম্বন্ধে কিছু বলবে বলেই উত্তরাখণ্ডে নিয়ে যাওয়া হচ্ছে ওদের। তা এবার ওর তো তখন মানে ও তো অধৈর্য হয়ে যাচ্ছে যে ওর মায়ের ব্যাপারে তো বছর বাদে ও শুনবে, তা আলাদাই ব্যাপার, মানে আলাদাই ওর আলাদা অনুভূতি হচ্ছে, ওর মা কোথায় তাহলে জানতে পারবে। এরপরে ও যখন বলছে এটা নানি, এটা এটা ওখানে, তখন ও না নিজেকে আর মানে কন্ট্রোল করতে না পেরে আবার আউটবাস্ট হয়ে বলে যে সব কিছু তো তোমার নানি, তোমার বাবা, তোমার দিদা, তোমার কাকা, সমস্ত কিছু তোমার, তাহলে আমার কোথায়, এখানে কেন এনেছো? তুমি তো আমাকে বলেছিলে যে এইটা হচ্ছে, তুমি আমার মায়ের ব্যাপারে বলার জন্যই তুমি আমাকে এখানে নিয়ে এসেছিলে। তাই এই গ্রাম দেখে আমি কি করব? তোমার নানির গ্রাম, তোমার মামার বাড়ির, তোমার দেখে তো আমার কাজ নেই। আমার আমার মামার বাড়ি কোথায়, আমার মায়ের কথা আমি শুনতে এখানে এসেছি। তা ও যখন আউটবাস্ট হয়ে যায় তখন ওরা রাজীব বলে আচ্ছা ঠিক আছে তুমি শোনো না উনি কি বলতে চাইছেন, বাবা কি বলতে চাইছেন একবার শুনে নাও। নিশ্চয়ই কিছু না কিছু বলার জন্যই তো আমাদের ডেকে পাঠিয়েছে, না হলে তো উনি নিশ্চয়ই এরকম পাগল না যে কোনো কারণে ডাকবে না। এতকাল তো আমাদের বলেননি কিছু, তো তুমি একটু চুপ করে শোনো। এই পুরো গ্রাম দেখাতে দেখাতে একটা মানে একটা ডোবার মতন, পুকুরের মতন, পুকুর না ঝিল, ঝিল মতন একটা জায়গায় নিয়ে যায়। নিয়ে গিয়ে একটা পাথরের ওপর বসায় এবং পাথরের ওপর বসিয়ে ওনাকে বলে যে ওই দূরের যে গাছটা দেখতে পাচ্ছিস? বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি। তখন বলছে যে ওই গাছতলায় তোর মাকে আমি প্রথম দেখেছিলাম যখন আমার 21 বছর বয়স, যখন আমি কলেজে পড়ছি। তা ও তো শুনে চমকে যায়, কারণ এই প্রথম এত বছরে প্রথম ওর মায়ের কথা শুনছে ওর বাবার মুখে। তা ও তখন বলছে যে তাহলে তুমি যে বলছিলে যে এটা শুধু শো 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 এক মিনিট, আমার ছেলে উঠে পড়েছে। কি হয়েছে বাবা? শো 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 শো। গরম লেগেছে রে ছেলেটা, এত কিছু চাপা দিলে তো গরম লাগবেই গো। তা সরি একটুখানি, অ্যাকচুয়ালি আমার ছেলে পাশে ঘুমাচ্ছে, উঠে হঠাৎ করে দেখতে বসেছি কি হয়েছে না হয়েছে। যাই হোক, তা তোমার বলছে যে ওই গাছ, তো তখন জিজ্ঞেস করছে যে ওই তোমার ওই জায়গাটা তাহলে তুমি এতক্ষণ বলছিলে কেন এটা তোমার নানির বাড়ি, এটা তোমার নানির এখানে রয়েছে, তা এটা তো তাহলে আমার মাদেরও গ্রাম। ওর বাবা তখন বলছে না এটা তোর মায়ের গ্রাম নয়। তখন ওর বাবা বলছে চুপ করে শোন, আমি কিছু কথা তোকে জানাতে চাই, তোকে মন দিয়ে শুনতে হবে। এবার ওর বাবা বলা শুরু করলো, যখন 21 বছর বয়স ওর বাবার, ও তখন কলেজের কয়েকদিনের ছুটিতে ও নানির বাড়িতে এসছে। এবার ছোটবেলা থেকেই ও শুনে এসছে এই তালাবের পাশে বা ঝিলের পাশে কখনো তুই যাবি না একা, ওখানে তোরা 2জন মিলে যা, 3জন মিলে যা, কিন্তু একা কখনো তোরা যাবি না। তা ঠিক আছে, এই কথা শুনেছে। এই কথা শোনার পর তোমার ও তো ছোটবেলায় খুব একটা যায়নি, কিন্তু যখন বড় হয়েছে তত উৎসুক বেড়েছে যে কেন যাবে না, কেন কি করবে না, যা হয় মানুষের, যেটা না করা হয় সেটাই অন্তত করতে যায় মানুষ। কিউরিওসিটিটা ওখানে অনেকটা বেশি থাকে।
তা ও একদিন কি করেছে, এরকম ছুটি যখন কলেজে ছুটি পড়েছে, ছুটি পড়াতে ও তখন নানির বাড়িতে এসছে রাজীব দাস শ্বশুর মশাই। আসার পর ও তখন ভর দুপুরবেলা কোনো একটা মকা পেয়েছে, মকা পেয়ে দুপুরবেলা ওই ঝিলের ধারে এসে বসে রয়েছে, ঠিক যে পাথরটায় উনি আজ তার মেয়েকে নিয়ে, জামাইকে নিয়ে বসে আছেন, ঠিক ওই পাথরটায় বসেছিলেন। ওই পাথরটায় বসে থাকতে থাকতে প্রচণ্ড শান্ত স্নিগ্ধ জলের ঠান্ডা হাওয়াটা বইছে, ওনার তো খুব ভালো লাগছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর উনি হঠাৎ করে খেয়াল করেন ওই যে গাছতলাটা রয়েছে, ওই গাছতলায় একটা অপরূপ সুন্দরী নারী মানে শাড়ি পরে, সাদা শাড়ি না, মানে শাড়ি পরা একজন মহিলা আপন মনে ওই জলের দিকে তাকিয়ে উদাস নয়নে বসে রয়েছে। এবার মানে এতটাই ওনার দেখে পছন্দ হয়ে গেছিল ওই মেয়েটির মাকে, মানে দেখে, তো উনি না প্রায় দিনই ওই আকর্ষণে উনি প্রত্যেক দিন যতদিন ছিলেন ওখানে দুপুরবেলা আসতেন। তো এরকম করে 5-6 দিন কেটে যায়। 5-6 দিন বাদে গিয়ে উনি না মানে নিজের মনে দেখেন যে এখানে তো কেউ নেই, তাহলে একটু কথা বলার চেষ্টা করি। তা উনি যখন কাছে যায়, কাছে গিয়ে কথা বলেন, তো বলছে আমি যখন প্রথম কথা বলি উনি প্রথমেই চমকে ওঠেন। চমকে ওঠার পরেও তখন কথা বলে যে আমি তো জিজ্ঞেস করে তো ওনার নাম কি, উনি কোথায় থাকেন, তখন শুধু ওনার নামটাই বলে। তো তারপরে যেহেতু ওনার কলেজ খুলে যায়, উনি কিছুদিনের জন্য আবার চলে যায়। তো উনি না ঘন ঘন খালি নানির বাড়িতে আসা শুরু হলো, মানে কোনো 1-2 দিন ছুটি পেলো, নানির বাড়িতে চলে এলো। নানির বাড়িতে এসে ওর প্রেম চলছে 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 খুব ভালোভাবে, 3-4 বছর ভালোভাবে চললো। এবার উনি যখন জব পেলেন, জব পাওয়ার পর উনি বললেন ওই মেয়েটি, উনি জব পাওয়ার পর আবার নানির বাড়িতে আসেন। নানির বাড়িতে আসার পর ততদিন কিন্তু কেউ জানতো না ওনাদের প্রেমের এই প্রত্যেক দিন, মানে এখানে আসলে প্রত্যেক দিন দুপুরবেলা তারা বাড়িতে আসতো, মানে সরি ওই গাছতলায় দেখা হতো, তারা অনেকক্ষণ টাইম স্পেন্ড করতো, এগুলো কিন্তু কেউ কোনো গুণা করেও জানতে পারতো না। এরপরে কি হয়, এরপরে তিনি কি করেন যে রয়েছে, মানে এরপরে উনি যখন চাকরিটা পান, চাকরিটা পেয়ে নানির বাড়িতে আসে। নানির বাড়িতে এসে উনি তো ছুটতে ছুটতে সেই দুপুরবেলা, যেহেতু ওর যাই হোক প্রথম প্রেমের আকর্ষণ তো সবাই আমরা একটু আধটু পেয়েছি, যারা পায়নি আলাদা ব্যাপার, কিন্তু প্রথম ভালোবাসা, প্রথম প্রেমের অনুভূতিটা তো একদম আলাদাই হয়। তা উনি এতটাই সুন্দরী ছিলেন, উনি সবসময় ওনার চোখের সামনে ওই মেয়েটিকেই ভাসত। তা এরপরে উনি তখন কি করেন, উনি এবার যখন চাকরিটা পেয়ে উনি তো খুব খুশি হয়েছেন, এবার বাড়িতে সে জানতেও পারবে, জানাতেও পারবে সে একজনকে ভালোবাসে। তার আগে সেই মেয়েটির কাছে যায়, মেয়েটির কাছে গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়, এবং বিয়ের প্রস্তাব দেওয়ার সাথে সাথে মেয়েটি যেন একটু চমকে ওঠে। চমকে ওঠার পর মেয়েটি বলে, না এই বিয়েটা কখনোই সম্ভব না, আমার পক্ষে এই বিয়েটা করা কখনোই সম্ভব না। এই বলে ও কিন্তু উঠে চলে যায়, উঠে চলে গেল। এর পরের দিন ও আবার এলো, কিন্তু ওই মেয়েটি আর আসে না। এরপর ও চলে যাওয়া জয়নিং ডেট এগিয়ে আসছে, ওকে তো চলে যেতেই হবে, চলে যায়, কিন্তু তার মন থেকে তো মানে সেই মেয়েটির ভালোবাসা তো আর ভুলতে পারছে না। তার চোখের সামনে খালি ওই মেয়েটিরই মানে মুখটা ভেসে উঠছে, ও 4 বছর ওর সাথে কাটানোর মুহূর্তগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। ও থাকতে না পেরে ও আবার কিছুদিন বাদে নানি গ্রামে আসার পর ও আবার সরি হ্যাঁ না, ও কিন্তু আবার আসে, এবং আসার পর ও তখন দেখতে পায় যে ওই মেয়েটি ওই জায়গায় বসে বসে মানে আপন নয়নে কাঁদছে, ওকে খেয়ালও করেনি ও যে এসছে। এবার ও যখন এসে ও যখন কাঁদছে, ও দেখে তখন ওর কাছে গিয়ে বলছে, তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? ও তখন বলছে যে তুমি আমাকে নাটা কেন করে দিলে, আমি এত ভালো চাকরি পেয়েছি, তোমার অন্তত কোনো অসুবিধা আমি হতে দেব না।
আমার যাবতীয় কিছু তোমার, কারণ আমার আর কোনো ভাই বোন কেউ নেই। তোমার মানে আমার যাবতীয় কিছু তোমার, এবং আমার মা বাবাও খুব ভালো, তোমাকেও কোনো অসম্মান করবে না। তখন ওকে যখন অ্যাপ্রোচ করছে এইসব ব্যাপারে, ও তখন বলে শোনো, আমাদের সমাজে কিন্তু বিয়ে আর হয় না। ও তখন বলছে তোমাদের সমাজ, আমাদের সমাজে আবার কি আছে? আমি প্রতিষ্ঠিত, আমি তোমাকে নিয়ে চলে যাব, বিয়ে করলে আর কোন সমাজ মানতে যাচ্ছে? তখন বলছে তাহলে শোনো একটা কথা, আমিও তোমার প্রেমে পড়ে গেছিলাম বলে তোমাকে আজ সত্য মানে কোনোদিন এই 4 বছরে সত্যিটা জানাইনি। তো বলছে কি এমন সত্যি আছে? তুমি তোমার যাই সত্যি থাকুক, তোমার যাই অতীত থাকুক, আমি তোমাকে, লাস্ট কথা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। এবার ও তখন বলছে আমার জীবন থাকলে তো সারা জীবন কাটাবে, আমার তো কোনো জীবন নেই, যেহেতু আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আমি তোমাকে না সেই সত্যগুলো কখনোই জানাতে পারিনি। অ্যাকচুয়ালি আমি কোনো মানুষ নই, আমি একজন পেতনি। আমি এই গ্রামে থাকি, মানে ওই যে গ্রামটা রয়েছে সেই গ্রাম থেকে বহু দূরে থাকে, সেই অন্য একটা গ্রামে থাকে। ওই গ্রামে একটা ছেলের সাথে ওর বিয়ে হয়, বিয়ে হওয়ার পর যেহেতু হ্যাঁ, অদ্ভুত লেগেছে আমার ঘটনাটা। তো তোমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পর তার স্বামী খুব ভালো ছিল, কিন্তু তার শাশুড়ি, ননদ এবং দেওর একদিন কি করে যে মানে খুব অশান্তি হয়, যেহেতু ওনার যে আগের পক্ষে যে স্বামী ছিলেন, সরি আগের পক্ষের বলছি, যে স্বামী ছিলেন সেই স্বামী যেহেতু ওই গ্রাম থেকে একটু দূরে সংসারের সংসার মানে আয়ের জন্য জব করতো অন্য জায়গায়, অন্য একটা ইয়েতে। তো সেহেতু গ্রামে উনি থাকতে পারতেন না। তো সেই ফলে ওই গ্রামের মানে যা হয় আর কি, অত্যাচারী শাশুড়ি, ননদ, দেওর ওর ওপর খুব অত্যাচার করতো এবং চাপ দেওয়া হতো রীতিমতো ছেলে হওয়ার জন্য। কিন্তু পরবর্তীকালে উনি কনসিভ করেন, কনসিভ করার পর ওনার যখন মেয়ে হয়, তখন মেয়ের ওপর বাচ্চার ওপর কিন্তু খুব একটা ওরা অত্যাচার করতো না, করতো হচ্ছে ওর বউয়ের ওপর, খেতে দিত না, পড়তে দিত না, মার ধর এইসব করতো। তো ও একদিন এই অত্যাচার সহ্য করতে না পেরে ও নিজে গলায় দড়ি দিতে যায়, কিন্তু কোনো ক্রমে ও স্বামী দেখে ফেলে, স্বামী দেখে ফেলাতে ওকে বাঁচিয়ে নেয়, সেই পথে তার মৃত্যুটা হয় না। কিন্তু বেশ ও স্বামী চলে যাওয়ার পর হঠাৎ করে ও স্বামীর কাছে খবর যায় ও কিন্তু বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এবার ওর স্বামীর কাছে তো খবর গেছে, যেহেতু স্বামী জানতো যে ওর একটা টেন্ডেন্সি ছিল সুইসাইড করার, ও সেটা বিশ্বাস করে নিয়েছে। কিন্তু ওনাকে কিন্তু ওই মেয়েকে কিন্তু ইয়ে করে, ওই মেয়েকে কিন্তু তোমার শাশুড়ি, ননদ এবং দেওর মিলে জোর করে বিষ খাইয়ে মেরে ফেলে। তারপর থেকে সে কিন্তু এই গাছতলাতেই এসে থাকে, গাছে থাকে। এবং সে মানে দুপুর বেলাটা সে এই মানে জলের কাছে এসে তার এই মেয়ের ব্যাপারটা মানে মেয়েকে দেখতে চায়, ইয়ে করতে চায়, এরকম ভাবতে থাকে। এবার মেয়েকে প্রথম প্রথম ও কিন্তু দেখতে যেতে পারতো, কিন্তু পরবর্তীকালে ওর ওর উপস্থিতিটা, যেহেতু ওর শাশুড়ি, ননদ, দেওর, বর এরা সবাই মিলে ওর উপস্থিতিটা টের পেয়েছিল বলে ওরা না বাড়িটাকে পুরো বাঁধিয়ে নেয়। তার ফলে না ও বাড়িটাকে কিছুতেই আর মানে বাড়িতে আর ঢুকতে পারতো না। তাই এই কথা শোনার পর তো ওনার শ্বশুরমশাইয়ের মানে আকাশ থেকে পড়ে, যে বলছে তুমি, ও তো প্রথমে বিশ্বাসই করতে চায় না, কিন্তু ওকে প্রমাণ দেয়, বলে আমার চোখের সামনে ও কিন্তু হাওয়ায় মিলিয়ে যায়। হ্যাঁ, এটা হয়েছে যে 4 বছরে আমি কিন্তু ওকে কোনো গায়ে টাচ করিনি বা ওর হাতে হাত রাখিনি। ওর হাতে হাত বা গায়ে টাচ করলে হয়তো আমি বুঝতে পারতাম ও মানুষ না, কিন্তু কোনোদিন এই মানে তখনকার দিনের প্রেম তো একটু পবিত্র প্রেম ছিল, তখন হয়তো তখনকার দিনের অত শারীরিক ব্যাপারটা ছিল না, এখনকার দিনে মানসিকটা নেই, শারীরিক ব্যাপারটা যতটা চলে এসছে।
তো সেই কারণে তো ও চোখের সামনে মিলিয়ে যায় এবং ও তখন বলে যে আমি তোমাকে তো ভুলে থাকতে পারবো না, আমি তো 4 বছর তোমাকে ভালোবেসেছি, আমি তাহলে কি নিয়ে থাকবো? তো তোমার তো কোনো চিহ্নই নেই এখানে, আমি যাকে আমার যে প্রথম ভালোবাসা সে কিনা এই। কিন্তু তো ও তখন বলছে তাহলে একটা উপকার করবে আমার, খুব উপকার হয় তুমি যদি এই উপকারটা করতে পারো। তো ও তখন বলেছে তা তোমার আমি কি উপকার করতে পারি তুমি আমাকে বলো। তো উনি তখন বলেছেন ওনার মা যে আমার যে 1 বছরের মেয়েটি আছে সেই মেয়েটিকে তুমি মানুষ করো, আমি তোমার কাছে দিয়ে যাব, তুমি তোমার সন্তান স্নেহে তাকে মানুষ করো। তা কারণ ও যদি ওখানে থাকে আমার মেয়ে কিন্তু ওকেও ওরা বাঁচতে দেবে না, ওকেও ওরা মেরে ফেলবে। ওর বাবার হয়তো এখন বিয়ে হয়নি, পরবর্তীকালে সৎমা এসে ওর ওপর অত্যাচার চালাতে পারে। তা তুমি যদি পারো তো এই উপকারটা আমার করো, যদি আমাকে তুমি এক ফোঁটাও হলেও ভালোবেসে থাকো। তার পরের দিন ও দুপুরবেলা ওর 1 বছরের মেয়েকে দেখা যায় যে ওর মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে, মানে হাত ধরে মানে কি দেখে মনে হচ্ছে কাউকে ধরে দাঁড়িয়ে আছে, মানে মাটিতে রেখে দিয়েছে, 1 বছরের তো টলমল ইয়েতে বসিয়ে রেখেছে বসিয়ে রেখেছে এবং তার পাশে ওনার মেয়েটিও রয়েছে বসে। তো তখন ওর মেয়েটিকে ওনার হাতে তুলে দেয়, তুলে দেওয়ার পর বলে আমার চিহ্ন এইটুকুই তোমার কাছে, এই চিহ্নতেই তুমি ভালো থেকো, তোমার যদি মনে হয় তুমি বিয়ে করবে, অন্য কাউকে ভালোবাসবে, তুমি অবশ্যই করতে পারো, কিন্তু আমার মেয়েটিকে অন্তত তুমি কোনো অবহেলা করো না। যদি তোমার কোনো দিন মনে হয় তুমি অন্য কোনো ব্যবস্থা করো আমার মেয়েকে, কিন্তু তুমি কিন্তু অবহেলা করে তাড়িয়ে দিও না ওকে। তারপর থেকে তারপরে ওই 1 বছরের মেয়েকে তো নানির বাড়িতে নিয়ে আসে। ও বলে আমি কুড়িয়ে পেয়েছি, কার কি জানি না, আমি নিয়ে চলে যাচ্ছি। রাতের ওই দেনেন দেয়ার ওই রাতের মধ্যে ও আবার ব্যাক করে, ওখানে গিয়ে ওনার মা বাবাকে সমস্ত কথা বলে, সব কথা জানিয়ে তারপরে কিন্তু ওই মেয়েটিকে নিজের মেয়ের মতো এত বছর ধরে উনি মানুষ করেছেন, যার জন্য ওই মানে ওর মায়ের কোনো চিহ্নটুকুই নেই। যখন এই কথাগুলো বলার পর উনি খুব কান্নায় ভেঙে পড়েন, ওনার শ্বশুর মশাই, রাজীব দাস শ্বশুর মশাই। তখনও বলছে মানে প্রেম বড়ই অদ্ভুত, যাকে হয়তো কোনোদিন পাবোই না, আমার হয়তো ভালোবাসা ছিল, তার স্মৃতিটুকু নিয়েই আমি থাকতে চেয়েছি, যার জন্য আমি কোনোদিন মানে নিজেও আর বিয়ে করতে পারিনি, তোর মাকেই একমাত্র ভালোবেসেছিলাম বলে তোকে আগলে মানুষ করেছি। তা ও নিজেও বুঝতে পারে ওর ব্যাপারটা। তারপরে যাই হোক, এত বছর বাদে মানে ওর মায়ের কেন চিহ্ন নেই, ওর মায়ের কেন মানে মায়ের কেন ফটো নেই, সমস্ত কিছু ও তখন মানে উত্তরগুলো পায়, যে উত্তরগুলো এত বছর ওর বাবা মানে বুকের ভেতর পাথর চাপা দিয়ে রেখেছিল। বলে না সত্যিকারের ভালোবাসা, কাউকে ভালোবাসলে কখনোই সে ভালোবাসাকে ভোলা যায় না। তাই এই একটা বড় অদ্ভুত এবং খুব ভালো লেগেছিল এই ঘটনাটা আমার। মানে আজকালকার দুনিয়াতে মানে একটা আত্মাকে বা পেতনিকে ভালোবেসেও তার সন্তানকে নিজের মতো আগলে বড় করা, এটা সত্যি রেয়ার কেস, মানে সত্যিই দেখা যায় না এরকম, যে তার ভালোবাসাটা এতটাই সাচ্চা ছিল সেই পেতনিটার প্রতি বা সেই মেয়েটির প্রতি, মানে তার সন্তানকে সে নিজে আগলে বড় করেছে, এমনকি সে বিয়ে থাওয়া সমস্ত কিছু জলাঞ্জলি দিয়েও। তো কেমন লাগলো আমাকে জানিও। বিষাদি বলছে বেশ অদ্ভুত ঘটনাটা, হ্যাঁ সত্যি অদ্ভুত ঘটনা। তা আজকে এই দুটো বেশ বড় বড় ঘটনা হলো। তো এই আর একটা বলবো, আর একটা এর পরের দিন অবশ্যই বলবো, বেশ মানে মরা মানুষ কিভাবে জ্যান্ত হয়ে উঠতে পারে একটা ঘটনা বলবো, বেশ ইন্টারেস্টিং। তো আজকে এখানেই শেষ করি, পরে আবার দেখা হবে। একটু বলো তোমাদের এই দুটো ঘটনা কেমন লাগলো, অবশ্যই নেক্সট শনিবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থেকো,
গুড নাইট, শুভরাত্রি। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.